শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। কক্সবাজারে ঢুকতেই বিমানবন্দরে ধরা পড়লেন মোজাম্মেল পুত্র মাসুদুল হক রাশেদ। মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ। রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় নিহত 2। যাত্রাবাড়ী থানার সাবেক ওসি টেকনাফে গ্রেপ্তার। জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক। টেকনাফে 10.5 কেজি সোনাসহ মিয়ানমারের 2 নাগরিক আটক। কক্সবাজারে রোহিঙ্গাদের ভোটার হওয়ার সুযোগ নেই, নির্বাচন অফিসার। বাবু, শ্যামল ও কবিরকে 10, সুজনের 5 দিনের রিমান্ড আবেদন। বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী। খালেদা জিয়া আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন, মেজর হাফিজ। এবার দেখুন বিস্তারিত। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক রাশেদকে আটক করেছে র্যাব 15 কক্সবাজার। মঙ্গলবার 17 সেপ্টেম্বর সন্ধ্যা 6:45 কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন। আটক মাসুদুল হক রাশেদ জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহিনুল হক মার্শালের বড় ভাই, জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা AKM মোজাম্মেল হকের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় ইউএস বাংলার একটি ফ্লাইট করে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে র্যাব 15 এর একটি টিম তাকে আটক করে। তার আটকের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তাদের এ নির্দেশনা দেন তিনি। উপদেষ্টা বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদের ধরতে হবে। চলমান যৌথ অভিযানে এ কার্যক্রম জোরদার করতে হবে এবং দৈনিক অগ্রগতির রিপোর্ট প্রদান করতে হবে। এ বিষয়ে সাফল্যের উপর নির্ভর করে অধিদপ্তরের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। উপদেষ্টা বলেন, মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। তাই মাদক নির্মূলে অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মানসিকভাবে পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ করতে হবে। যেভাবেই হোক মাদক নিয়ন্ত্রণ করতে হবে। তিনি আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ইউনিফর্ম আছে, কিন্তু অস্ত্র বা হাতিয়ার নেই। তাই সফল অভিযান পরিচালনার স্বার্থে তাদেরকে অস্ত্র দেওয়া প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সোমবার ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন উখিয়ার 15 নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল বশর ও ক্যাম্প 4 এর বাসিন্দা রশিদ আহমদের পুত্র কবির আহমদ। উখিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঢাকায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসানকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কিছুদিন আগে কক্সবাজারস্থ 16 এপিবিএন পুলিশে যোগ দিয়েছিলেন। সোমবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মোহাম্মদ মইনাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় আসামি যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। টেকনাফে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আবুল হাসানকে গ্রেপ্তার করে জেলা পুলিশে হেফাজতে নেয়। বিষয়টি ঢাকায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়। নিহত তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজি নগর MW কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অভিযোগে বলা হয়, প্রাণ ভয়ে আন্দোলনকারীরা এলো পাতাড়ে ছোটাছুটি করতে থাকে। তাইম ও তার 2 বন্ধু লিটন চা স্টোরের ভেতর ঢুকে দোকানের চাটার টেনে দেন, কিন্তু চাটারের নিচের দিকে আধা হাত খোলা ছিল। সেখানে অবস্থানকারীদের পুলিশ টেনে বের করে। জাকির হোসেন গুলির থেকে বাঁচতে চাইলে দৌড় দিতে বলে। তখন তাইম সবার আগে দৌড় দেয়। জাকির গুলি করে বিনা চিকিৎসায় তাইম সেখানেই মারা যায়। গ্রেপ্তারকৃত পুলিশ কর্মকর্তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সিলেটের কানাই ঘাটে
ডোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় গ্রেপ্তার হওয়া সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে দেশের অন্যান্য স্থানে মামলা থাকায় আপাতত কারাগারেই থাকতে হবে সাবেক এই বিচারপতিকে। মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত 23 আগস্ট রাতে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। পরদিন শনিবার 24 আগস্ট সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। কক্সবাজারের টেকনাফ পৌরসভায় 10.5 কেজি সোনা সহ মিয়ানমারের 2 নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। আটককৃতরা হলেন মিয়ানমারের মংডু সুদাপাড়ার হাফিজুর রহমান ও একই এলাকার মোহাম্মদ আনোয়ার। বিজিবি জানায়, টেকনাফ পৌরসভাস্থ আলিয়াবাদের বাসিন্দা প্রবাসী আব্দুল হকের বাড়িতে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা সোনার বড় চালান মজুত করে রাখে। খবর পেয়ে বিজিবির একটি দল রাতে সেখানে অভিযান চালায়। এ সময় 10.5 কেজি স্বর্ণালঙ্কার সহ সোনা উদ্ধার করা হয়। অভিযানের সময় মিয়ানমারের 2 জন নাগরিক পালানোর চেষ্টা করে, তবে তাদের আটক করতে সক্ষম হয় বিজিবি। বিজিবি আরো জানায়, মিয়ানমারের 2,29,000 কিয়াত 4.5 লাখ বাংলাদেশি টাকা এবং 10টি মোবাইল ফোন পাওয়া যায়। উদ্ধার করা সোনা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেন এবং আটকদের নামে মামলা করে থানায় হস্তান্তর করা হয়। কক্সবাজারের রোহিঙ্গারা আর ভোটার হতে পারবে না বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার নাজিম উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশনের কঠোর অনলাইন প্রক্রিয়ার কারণে এখন প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়া কেউ আর ভোটার হওয়ার আবেদন করতে পারবে না। গত মঙ্গলবার 17 সেপ্টেম্বর কক্সবাজার জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ভোটার নিবন্ধন বিষয়ে এক মত বিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, আগে কক্সবাজারে অনেক রোহিঙ্গা গোপনে ভোটার হয়েছেন, এতে জনপ্রতিনিধি ও দালালদের হাত ছিল। তবে এখন নতুন করে ভোটার হওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জেলা নির্বাচন অফিসার বলেন, ভোটার নিবন্ধন কার্যক্রমে রোহিঙ্গাদের ঢুকে পড়া ঠেকাতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। কেউ আত্মীয় স্বজনের পরিচয়ে ভোটার হয়েছে কিনা তা নিয়েও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ভোটার বা জন্ম নিবন্ধন তৈরি করতে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে আমরা সচেষ্ট। এ সময় নির্বাচন অফিসার নাজিম উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, দালালদের মাধ্যমে যাতে রোহিঙ্গারা আর ভোটার হতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে। কোনো কর্মকর্তা কর্মচারী এই প্রক্রিয়ায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে। রমনা থানার হত্যা মামলায় 71 টিভির মোজাম্মেল হক বাবু ও 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার 17 সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ পায়েল হোসেন এই আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। এদিকে বাসানটেক থানার হত্যা মামলার 28 নম্বর এজাহার নামীয় আসামি শ্যামল দত্তেরও 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে গত 16 সেপ্টেম্বর ময়মনসিংহের দোবাউড়া উপজেলা থেকে 71 টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তকে আটক করা হয়। শাহরিয়ার কবিরকে গতকাল বনানীতে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। নগরীর শ্যামলী থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশ ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ 2 শাখার সিনিয়র সহকারী সচিব জ্যোতি প্রোর সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা সারা দেশে এ ক্ষমতা পাবেন। এতে আরো বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি 1898 এর বেশ কিছু ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
তবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমাদের নেত্রী খালেদা জিয়া আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি বিএনপি নেতাকর্মীদের অবিচলভাবে অপেক্ষা করতে বলেন। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন সবাইকে শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য। হাফিজ বলেন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, আমরা অর্ধেক পথ অতিক্রম করেছি। এই বিপ্লব সফল হবে যেদিন জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে, যে জন্য আমরা ৭১ বছর যুদ্ধ করেছি। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।